প্রশান্ত মহাসাগরের অনেক ভেতরে পৃথিবীর মূল স্রোত থেকে বহু দূরে এমন এক দ্বীপপুঞ্জ রয়েছে যা কাগজে কলমে নিউজিল্যান্ডের অংশ হলেও বাস্তবে সেখানে জীবন চলে একেবারে আলাদা নিয়মে। মোট 10টি দ্বীপের মধ্যে মাত্র 2টিতে মানুষের বসবাস, আর বাকি দ্বীপগুলি আজও প্রায় নিঃশব্দ ও নিঃসঙ্গ। এখানকার সবচেয়ে অদ্ভুত বিষয়, এই দ্বীপের সময়ও যেন আলাদাভাবে চলে। এমনকি ইতিহাসের নির্মম আঘাতে এখানে আর কোনো খাঁটি আদিবাসী রক্তধারা টিকে নেই। এই দ্বীপগুলির নাম চ্যাথাম আইল্যান্ডস, একটি এমন জায়গা যার অতীত এতটাই ভয়ঙ্কর যে ইতিহাস পড়লেই গা শিউরে ওঠে, অথচ বর্তমানে দৈনন্দিন জীবন এত শান্ত যে হয়তো কয়েকশো কিলোমিটারের মধ্যে আপনার প্রতিবেশী হবে একমাত্র পরিচিত মানুষ। এই দ্বীপে কি এমন ঘটেছিল যা পুরো জাতিকে ইতিহাস থেকে মুছে দিয়েছে? আজও কেন এই দ্বীপ ঘিরে এত রহস্য? এখানে বর্তমানে কারা বাস করে এবং এই ভয়ঙ্কর স্থানে তাদের জীবন কেমন কাটে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যাথাম দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত। এই দ্বীপগুলিতে পৌঁছানোর একমাত্র উপায় ছোট লোকাল বিমান। ওয়েলিংটন বা ক্রাইস্ট চার্চ থেকে উড়লে সময় লাগে প্রায় 2 ঘন্টা, যা নিউজিল্যান্ডের ভেতরে নেওয়া সবচেয়ে দীর্ঘ অভ্যন্তরীণ ফ্লাইটগুলির একটি। এখানকার আবহাওয়া বেশ রুক্ষ, প্রায় সারা বছরই বাতাস, বৃষ্টি আর ঠান্ডা লেগেই থাকে। তাপমাত্রা খুব কমই 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে, আবার শূন্যের নিচে নামাও প্রায় হয় না। তুষারপাত এতটাই বিরল যে কয়েক দশকে একবার মাত্র দেখা যায়। মোট 10টি দ্বীপের মধ্যে মাত্র 2টিতে স্থায়ীভাবে মানুষ বাস করে, যার মধ্যে একটি দ্বীপের লোক সংখ্যা মাত্র 40 জনের মতো। প্রধান দ্বীপটির নামই হলো চ্যাথাম আইল্যান্ড, যার আয়তন প্রায় 960 বর্গ কিলোমিটার। চারদিকে এতটাই ফাঁকা যে অনেক সময় কয়েকশো কিলোমিটারের মধ্যে আপনার প্রতিবেশী হতে পারে মাত্র একজন মানুষ। এই দ্বীপের আরেকটি অদ্ভুত দিক হলো এখানকার সময়। চ্যাথাম আইল্যান্ডে সময় চলে নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডের চেয়ে 45 মিনিট এগিয়ে। আমরা সাধারণত 1 ঘন্টা করে টাইম জোন বদলাতে অভ্যস্ত, কিন্তু পৃথিবীতে মাত্র 3টি জায়গায় 45 মিনিটের আলাদা টাইম জোন আছে। চ্যাথাম আইল্যান্ড নেপাল এবং অস্ট্রেলিয়ার কিছু দূরবর্তী এলাকা। এই দ্বীপগুলির ইতিহাসও ঠিক ততটাই অস্বাভাবিক। এখানে প্রথম বসতি শুরু করেছিল মরিওরি নামে এক শান্তিপ্রিয় আদিবাসী জনগোষ্ঠী। তারা নিউজিল্যান্ডের মূল দ্বীপ থেকে নয়, বরং পূর্ব পলিনেশিয়া অঞ্চল থেকে এসে এখানে বসতি গড়ে তুলেছিল। দ্বীপে এসে তারা এমন এক প্রকৃতি দেখতে পায় যা ছিল বন্যপ্রাণে ভরা। অগণিত বাসাবাঁধা পাখি, পায়রা, তোতা, অ্যালবাট্রস, রাজহাঁস, সিল আর সমুদ্রে প্রচুর মাছ। চারিদিকে বন, ঝোপঝাড় আর জলাভূমির মিশ্র পরিবেশ। কিন্তু এখানকার ঠান্ডা ও স্যাঁতসেঁতে জলবায়ুর কারণে তারা নিজেদের পরিচিত বেশিরভাগ ফসল ফলাতে পারত না। তাই তাদের বেঁচে থাকা পুরোপুরি নির্ভর করত পাখি ও সামুদ্রিক প্রাণীদের উপর, এবং এই সম্পদ যে চিরদিন থাকবে না সেটা তারা আগে থেকেই বুঝেছিল। তাই প্রকৃতি ধ্বংস না করেই তারা নিজেরাই কঠোর নিয়ম তৈরি করে। স্ত্রীশীল ও তাদের শাবক শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়। সামুদ্রিক পাখির ডিম ও ছানা নেওয়া যেত শুধু নির্দিষ্ট মৌসুমে, তাও খুব সীমিত সংখ্যায়। এমনকি তারা নিজেদের জনসংখ্যাও নিয়ন্ত্রণ করত। আজকের দৃষ্টিতে কিছু পদ্ধতি নিঃসন্দেহে কঠোর ও নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একটাই: দ্বীপের সীমিত সম্পদের সঙ্গে সামঞ্জস্য রেখে টিকে থাকা। চ্যাথাম আইল্যান্ডে বসবাসকারী মানুষগুলি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে। মূল নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠী থেকে তারা এতটাই আলাদা হয়ে যায় যে একসময় তাদের আলাদা একটি জাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, যে জনগোষ্ঠীর নাম ছিল মরিওরি। একসময় তাদের প্রধান নেতা নুনুকু ওয়েনুয়া একটি কঠোর কিন্তু ঐতিহাসিক নির্দেশ দেন: আর কোনো যুদ্ধ নয়, আর কোনো নরখাদন নয়। এই সিদ্ধান্তের পর থেকেই মরিওরি সমাজ পুরোপুরি অহিংস হয়ে ওঠে। যে কোনো বিরোধ মেটানো হতো আলোচনা করে, অথবা প্রাণঘাতী নয় এমন লাঠি খেলার মাধ্যমে। এই হিংসা পরিহার করাই হয়ে ওঠে তাদের সমাজের মূলনীতি। এই শান্তিবাদী আদর্শের কারণেই মরিওরিদের মধ্যে কখনো গৃহযুদ্ধ হয়নি। টানা 24 প্রজন্ম ধরে তাদের 9টি গোত্র তুলনামূলক শান্তি ও ভারসাম্যের সঙ্গে একসাথে বসবাস করেছিল। কিন্তু সম্পূর্ণ অহিংসতার উপর দাঁড়িয়ে থাকা একটি সমাজ যে কতটা ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হতে পারে তা তারা তখনও কল্পনাও করতে পারেনি। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে পরিস্থিতি হঠাৎ বদলে যায়। 1791 সালে প্রথম ইউরোপীয়রা চ্যাথাম আইল্যান্ডে পৌঁছায়। তাদের পরে আসে তিমি শিকারী ও সিল শিকারীরা। এই বহিরাগতদের সঙ্গে আসে এমন সব রোগ যার সঙ্গে মরিওরিদের কোনো পরিচয়ই ছিল না। ফলে খুব অল্প সময়ের মধ্যেই দ্বীপের প্রায় প্রতি 8 জনের একজন এসব সংক্রমণে মারা যায়। কিন্তু এটাও ছিল কেবল শুরু মাত্র। একই সময়ে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে চলা মাস্কেট যুদ্ধের কারণে সেখানকার কিছু মাওরি গোত্র নিজেদের ভূমি হারিয়ে নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়ে। সেই নতুন লক্ষ্য হিসাবেই তাদের নজর পড়ে চ্যাথাম আইল্যান্ডের দিকে। মাওরি যোদ্ধাদের উদ্দেশ্যই ছিল মরিওরিদের জমি দখল করা। 1835 সালে প্রায় 500 জন মাওরি যোদ্ধা প্রথম চ্যাথাম আইল্যান্ডে এসে পৌঁছায়। দ্বীপে পা রেখেই তারা ভয় দেখানোর জন্য কয়েকজন মরিওরিকে হত্যা করে। এরপর আরও যোদ্ধা আসে, হাতে ছিল বন্দুক, লাঠি আর কুড়াল। কিন্তু মরিওরিরা পাল্টা আক্রমণ করেনি। তাদের প্রবীণরা এক সভা বসান এবং সিদ্ধান্ত নেন, যাই হোক তারা তাদের শান্তির আইনকে ভঙ্গ করবে না, তারা অস্ত্র ধরবে না। বাস্তবে এই সিদ্ধান্তের অর্থ ছিল তারা নিজেদের জীবন তুলে দিয়েছিল এমন যোদ্ধাদের হাতে যারা সমস্যার সমাধান হিসেবে হত্যা করাকে সম্পূর্ণ স্বাভাবিক মনে করত। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে মাওরি দখলদাররা দ্বীপের জমি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। বহু মরিওরিকে নির্মমভাবে হত্যা করা হয় আর বাকিদের দাস বানানো হয়। ইতিহাসবিদরা এই ঘটনাকে ঠিক যে নামে ডাকা উচিত সেটাই বলেন, এটি ছিল একটি জেনোসাইড বা গণহত্যা। মাওরিরা আসার সময় চ্যাথাম আইল্যান্ডে প্রায় 1600 জন মরিওরি বাস করত। মাত্র 30 বছরের মধ্যেই সেই সংখ্যা প্রায় 16 গুণ কমে যায়। শেষ পর্যন্ত বেঁচে ছিল মাত্র 100 জনের মতো। 1933 সালে মরিওরি বংশের শেষ বংশধরেরও মৃত্যু হয় এবং তার স্মৃতিতে অনেক পরে 1980-এর দশকের শেষের দিকে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। ভাগ্যক্রমে দ্বীপপুঞ্জের সেই ভয়ঙ্কর দিনগুলি এখন ইতিহাস। আজ চ্যাথাম আইল্যান্ডে প্রায় 800 জন মানুষ বাস করে। তাদের বেশিরভাগই মাওরি বসতি স্থাপনকারীদের ও ইউরোপীয়দের বংশধর। মাত্র কয়েক ডজন মানুষ যাদের রক্তে মরিওরি বংশের মিশ্রণ আছে এবং নিজেদের মরিওরি বংশধর বলে পরিচয় দেন। তবে কোনো খাঁটি মরিওরি রক্তধারা আজ টিকে নেই। এত ছোট দ্বীপে সবাই সবাইকে চেনে। তাই যদি কোনো মুখ অপরিচিত মনে হয়, তার সহজ ব্যাখ্যা হলো সে মূল ভূখণ্ড থেকে আসা কোনো পর্যটক। দ্বীপের প্রধান বসতি হলো ওয়াইতাঙ্গি গ্রাম। এখানেই রয়েছে সভ্য জীবনের ছোটখাটো সুবিধাগুলি। সমুদ্রের ধারে একটি ছোট্ট হোটেল, কয়েকটি গেস্ট হাউস আর স্থানীয় দ্বীপ পরিষদের অফিস। পরিষদ ভবনের পাশেই আছে দ্বীপপুঞ্জের ইতিহাস নিয়ে একটি ছোট্ট জাদুঘর। এছাড়াও এখানে একটি ছোট্ট বন্দরও রয়েছে। কাছেই দুটি ভবন, একটি হাসপাতাল, অন্যটি পুলিশ স্টেশন। এখানে গুরুতর অপরাধ খুবই বিরল, কারণ যেখানে সবাই সবাইকে চেনে সেখানে আইন ভেঙে পালানো প্রায় অসম্ভব। দ্বীপে এখনও একজন পুলিশ অফিসার আছেন, তবে এখানে সবচেয়ে বেশি ঘটে রাস্তার দুর্ঘটনা। এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, তবে গাড়ি আর কোয়াড বাইক খুবই সাধারণ। আগে মানুষ মূলত ঘোড়ায় চলাফেরা করত। চ্যাথাম আইল্যান্ডের প্রধান আয়ের উৎস হলো মাছ ধরা, কিন্তু এই কাজ পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল। বাতাস বেশি হলে নৌকাগুলি বন্দরে আটকে থাকে, কাজ বন্ধ হয়ে যায়। আবার সমুদ্র শান্ত হলে সপ্তাহের প্রতিদিন সবাই সমুদ্রে নামে। কখনো কখনো আবহাওয়া খারাপের কারণে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকে। আবার পরিস্থিতি ভালো হলে সেই আয় জমিয়ে রাখা হয় খারাপ সময়ের জন্য। অনেক তরুণ প্রথমে অন্যের নৌকায় কাজ শুরু করে, পরে নিজের নৌকা কেনার মতো টাকা জমান। সবচেয়ে বেশি আয় হয় ক্রেফিশ ও সি আর্চিন ধরলে, তবে কাজটি বেশ বিপজ্জনক, কারণ চ্যাথাম আইল্যান্ডের চারপাশের জলে গ্রেট হোয়াইট শার্ক থাকে এবং সাম্প্রতিক বছরগুলিতে কয়েকজন ডাইভারের উপর আক্রমণও হয়েছে। মাছ ধরা ছাড়াও চাষাবাদ একটি গুরুত্বপূর্ণ পেশা। খোলা চারণভূমি প্রচুর, তাই গরু ও ভেড়া পালন করা হয়। পর্যটন খাতেও কাজের সুযোগ থাকে। ওয়াইতাঙ্গিতে হোটেল ও গেস্ট হাউসের পাশাপাশি একটি পাব, পেট্রোল পাম্প এবং সাধারণ দোকানও রয়েছে। এই দ্বীপে গড় বাৎসরিক আয় প্রায় $36,000। শুনতে অনেক অর্থ মনে হলেও এখানে সবকিছুই মূল ভূখণ্ডের তুলনায় অনেক বেশি দামি। চ্যাথাম আইল্যান্ডে বিদ্যুৎ আসে মাত্র 2টি উইন্ড টারবাইন ও ডিজেল জেনারেটর থেকে। তাই এখানে বিদ্যুতের দাম নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডের তুলনায় 5 থেকে 10 গুণ বেশি। বাইরের জায়গা থেকে আনা প্রায় সব জিনিসের ক্ষেত্রেই একই অবস্থা, সবকিছুই বেশি দামি। ফাঁকা সময় কাটানোর জন্য দ্বীপের মানুষদের নিজেরাই উপায় বের করতে হয়। সবচেয়ে সহজ বিনোদন হলো বন্ধুদের সঙ্গে বসে পানীয় খাওয়া কিংবা পাবে আড্ডা দেওয়া। দ্বীপ এতটাই বিচ্ছিন্ন যে এখানকার মানুষ নিজেরাই নিজেদের বিনোদনের রাস্তা তৈরি করেছে। কেউ শিকারে যায়, কেউ কোয়াড বাইক নিয়ে দ্বীপের একেবারে নির্জন এলাকায় ঘুরে বেড়ায়, আবার কেউ ঘোড়ায় চড়া বা হাইকিং করতে ভালোবাসে। দ্বীপে কয়েকটি প্রাথমিক স্কুল থাকলেও কোনো হাই স্কুল নেই, তাই কিশোর ও কিশোরীদের বেশ অল্প বয়সেই বাড়ি ছেড়ে মূল ভূখণ্ডে বোর্ডিং স্কুলে যেতে হয়। তারা বছরে মাত্র কয়েকবার তাদের পরিবারকে দেখতে পায়। পড়াশোনা শেষ করার পর কেউ কেউ আবার দ্বীপে ফিরে এসে কাজ শুরু করে, আবার অনেকে মূল ভূখণ্ডেই থেকে যায়, কারণ সেখানে সুযোগ সুবিধা বেশি। তবে সাম্প্রতিক সময়ে একটি বড় পরিবর্তন এসেছে। দ্বীপে মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ায় তরুণদের জীবন অনেকটাই বদলে গেছে। এখন তারা
বাস্তব সময়ে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। চ্যাথাম আইল্যান্ডের মতো জায়গা মানসিকভাবে একটু বিরতি নেওয়ার জন্য আদর্শ, শব্দ থেকে দূরে, ভিড় থেকে দূরে, নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখানে স্থায়ীভাবে থাকা সবার জন্য নয়। প্রায় আকাশ মেঘলা থাকে, আবহাওয়া মন খারাপ করা রকমের। এটা কোনো উষ্ণ ট্রপিক্যাল দ্বীপ নয়, তাই নীল জল, নারকেল গাছ আর সৈকতের সুন্দর ছবি এখানে নেই। তার উপর সব কিছুর দাম বেশি হয়, অনেক মানুষকে একসঙ্গে 2টি বা 3টি পেশায় যুক্ত থাকতে হয়। তবুও এত কষ্টের মাঝেও এই দ্বীপের একটা অদ্ভুত টান আছে। পৃথিবীর একেবারে প্রান্তে থাকা এমন নিঃসঙ্গ জায়গার প্রতি কিছু মানুষ স্বেচ্ছায় আকৃষ্ট হয়। তারা ব্যস্ত শহর, ভিড়ভাট্টা রাস্তা ছেড়ে বেছে নেয় এমন এক শান্ত ও ছোট্ট জীবন। আপনি কি এমন নিঃসঙ্গ দ্বীপে থাকতে পারবেন, নাকি শহরের জীবনই আপনার বেশি পছন্দ? এই বিষয়টি নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।